আমাদের যে বড় খাল ছিল, ওইখানে একদল বেদে নৌকায় নৌকায় এসেছে। তো আমি জিজ্ঞেস করলাম একজন দোকানদারকে যে এরা কি করে? তো বললেন এটা তো বাদ্যা, মানে বেদে। বাদ্যা মানে কি কি করে? বলি ম্যাজিক দেখায়, তাবিজ কবজ দেয়, সিঙ্গা দিয়ে সাপের বিষ তোলে, এরকম এক ধরনের মানুষ জাদুবিদ্যাকে একটা তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক বা এইরকম নানানভাবে দেখে এবং সেইটাকে কাজে লাগিয়ে একদল প্রতারক সাধারণ মানুষকে ঠকায়। অনেক ভদ্রলোক লেখাপড়াও করেছে, ফুল শার্ট পরা হয়তো, কিন্তু আপনি হাত দিলে আপনি টের পাবেন যে এখানে তাবিজ আছে। আংটি দিয়ে নাকি গ্রহ নক্ষত্রকে একেবারে সরিয়ে দেবে, তাবিজ দিয়ে নাকি সব কিছু ভাগ্যটাকে বদলে দেবে। আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, যদি কেউ তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারে তাহলে আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্টস লেজেন্ড অ্যান্ড লেগেসির সম্মোহন, বিমূর্ততা আর জাদু বাস্তবতার এই মঞ্চে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রুমানা মালিক মুনমুন। দারুণ রং আর মন মাতানো ঘ্রাণ আর অনন্য স্বাদের এই ভুবনে স্বাগতম। এই যে মঞ্চ, যদি বলি এখানে ঠিক এই মুহূর্তে এক্ষুনি একটা মৃত পায়রা হঠাৎ ডানা মেলে উড়াল দেবে, যদি বলি আমার এই শূন্য হাতের তালু, এখানে দেখাতে পারবো অদৃশ্য ঘুরে এনে একগুচ্ছ তরতাজা লাল গোলাপ, যদি বলি একটা মানুষ, তাকে দ্বিখণ্ডিত করে আবার জুড়ে দিব আগেরই মতন, কথাগুলো শুনতে অবাস্তব লাগে না? কিন্তু যিনি জাদুকর, তার কাছে এটাই স্বাভাবিক, তার কাছে এটা শিল্প। তিনি হিপনোটিজমের রাজা, আলো আবছায়ায় পরিপ্লাবিত মঞ্চের একচ্ছত্র অধিপতি। সেই জাদুর রাজা, বাংলাদেশের মিউজিশিয়ানদের অধিপতি, ওয়ান অ্যান্ড অনলি লিভিং লেজেন্ড জুয়েলাইট আজ আমাদের অতিথি। তাই জাদুকরি এক আচ্ছন্নতা পেয়ে বসেছে আমাকে। আমি নিশ্চিত আপনাদেরও মধ্যে সেই ভাবের উদয় হচ্ছে ক্রমশ। নাম তো জেনেই গেছেন, এবারে শুরুর পালা। ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্টস লেজেন্ড অ্যান্ড লেগেসির আজকের অতিথি আমাদের সবার প্রিয় মানুষ, নন্দিত ব্যক্তিত্ব জুয়েলাইট। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে বললেন আপনি। আমার সৌভাগ্য, আপনাকে আমি আজকে পেয়েছি। আপনি কেমন আছেন? খুব ভালো, আমি কখনো খারাপ থাকি। এই এনার্জিটাই সবসময় আপনার কাছ থেকে পেয়েছি, যতবারই আপনার সাথে বসে একসাথে কাজ করার সুযোগ হয়েছে আমার। এই এনার্জিটা কি জাদু থেকেই পান? না, দ্যাটস মাই পার্সোনালিটি, দ্যাটস ইন মাই, দ্যাটস কি বলবো, মাই ক্যারেক্টার। মানুষের কষ্ট নানা সময় নানা রকম হতেই পারে, আই টেক দ্যাট ইজি, যার ফলে কোনো কষ্টই আমাকে কুপকাত করতে পারে না। আপনি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করতে চাইবেন, ম্যাজিশিয়ান না মিউজিশিয়ান? না, মিউজিশিয়ান যখন আমি বাঁশি বাজাবো তখন, ম্যাজিশিয়ান যখন আমি ম্যাজিক দেখাবো তখন। আচ্ছা, আর যদি এখন কথা বলতে আসছি, এখন তো আমি একজন সাধারণ মানুষ। যদি বলি ফিলোসফার? ওয়েল, এভরিবডি ইজ ফিলোসফার। আপনার ফিলোসফি কি? আমার ফিলোসফি তো একটা নয়, তবে আমার ফিলোসফি হচ্ছে জীবনকে উদযাপন করো, কাউকে কষ্ট না দিয়ে নিজে ভালো থাকো। জাদু আর জাদুবিদ্যা, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, জাদু আর জাদুবিদ্যা আমাদের দেশে সেম কনোটেশন, একই, যার ফলে আমাকে যখন 21 পদকের জন্য অফার করলো আমি খুশি। তো যে ভদ্রলোক চিঠি নিয়ে এলেন, উনি চিঠিটা দিলেন, খুশি হয়ে পড়তে গিয়ে মাঝখানে আমি থেমে গেছি। কেন? কারণ বলা হয়েছে যে জাদুবিদ্যা অসামান্য অবদানের জন্য আপনাকে এবার
একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। তো আমার হাসি টাসি কোথায় চলে গেল। তো ভদ্রলোক বললেন, কি হলো? আপনারা দেখুন, ম্যাজিককে বাংলায় জাদু বা জাদুবিদ্যা, যাই হোক এভাবে করে বলা হয়, কিন্তু আমার দেশকে বুঝতে হবে, আমার পিপলকে বুঝতে হবে। আমাদের পিপলের মধ্যে এক ধরনের মানুষ জাদুবিদ্যাকে একটা একটা কি বলবো, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক বা এইরকম নানানভাবে দেখে, এবং সেইটাকে কাজে লাগিয়ে একদল প্রতারক সাধারণ মানুষকে ঠকায়। এবং এখন আপনি দেখবেন যে অনেক ভদ্রলোক লেখাপড়াও করেছে, ফুল শার্ট পরা হয়তো, কিন্তু আপনি হাত দিলে আপনি টের পাবেন যে এখানে তাবিজ আছে। আচ্ছা। অথবা এই আংটিতে আবার পাথর লাগানো আছে। বুঝেছি। হ্যাঁ, এখন আংটি দিয়ে নাকি গ্রহ নক্ষত্রকে একেবারে সরিয়ে দেবে, তাবিজ দিয়ে নাকি সব কিছু ভাগ্যটাকে বদলে দেবে। এটা তো প্রতারণা। তো আমার প্রথম কাজটাই ছিল যে আমি মানুষকে এনলাইটেন করব, মানুষ যেন প্রতারিত না হয়। এবং সেই জন্য আমি ওপেন চ্যালেঞ্জ করেছিলাম টেলিভিশনে। তখন আমরা যখন টেলিভিশন শুরু করি তখন আমাদের যাতায়াত খরচ হতো না, টেলিভিশন স্টেশনে যাওয়া এবং আসা। প্রস নিয়ে আসতে গেলে পরে তো আরও বেশি লাগতো। সেই সময় আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, যদি কেউ তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারে তাহলে আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। তখন 1 লক্ষ টাকা দিতে আমার হলে আমার সব কিছু দিয়ে দিতে হতো। তারপরে দিন গেল ও গেল, আমি জানি তো এরা ফ্রডরা কিন্তু বিজ্ঞান মনস্ক মানুষদেরকে খুব ভয় পায়, কারণ তার বিজ্ঞান মনস্ক মানুষ তো যুক্তি দিয়ে কথা বলবেন, প্রমাণ দিয়ে সামনে দেখিয়ে দেবেন, তাই তো? তো আমি বললাম, ভাই আমি জাদুবিদ্যায় 21 পদক নিতে চাই না, সরি, আপনি আসেন, চা বিস্কিট খেয়ে চলে যান, আবারও আসবেন, আমি খুশি হব, কিন্তু জাদুবিদ্যা আমি 21 পদক নিতে পারবো না। উনি বললেন যে, বলেন কি আপনি, 21 পদক পেলে মানুষ লাফায়। আমি বললাম, আমিও তো লাফাচ্ছি, কিন্তু যখন জাদুবিদ্যা দেখলাম তখন তাহলে কী হবে? আমি বললাম, জাদু শিল্প। কারণ যখন মানুষ বোঝে না তখন তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। এবং ওই যে বললাম না ওপেন চ্যালেঞ্জ টেলিভিশনে দিয়েছিলাম, ওইটা ঢাকা ইউনিভার্সিটির একটা কনফারেন্সে আমি 10 লাখ টাকায় উন্নীত করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি 1 টাকাও পাই নাই। কারণ ওরা জানে যে আমি আমার সামনে এলে পরে ওদের খবর আছে। এবং আমাকে 1 বছর পরে 21 পদক দেওয়া হলো, এবং জাদু শিল্পে। তো সেখানে আমার মানে আনন্দ দ্বিগুণ হয়ে গেল। একদিকে জাদু শিল্পকে স্বীকৃতি দেওয়া হলো, এবং আর একদিকে তাদেরকেও আমি বুঝিয়ে দিলাম যে আপনারা যতই বিসিএস করে আসুন আর যাই করুন, সেক্রেটারি হন আর যাই হন, মিনিস্টার হন, যেই হন না কেন, আপনাদের মধ্যেও গোলমাল আছে। এবং সত্যি সত্যি আই মিন দ্যাট। কারণ আমাদের ওই যে বললাম না, খুব শিক্ষিত লোক, কিন্তু আপনি তাদের মধ্যে অসংখ্য রকমের কুসংস্কার দেখবেন, তারা সব বিশ্বাস করে। নিঃসন্দেহে। আমরা তো আপনার কথা শুনছিলাম, এর মাঝে ইস্পাহানে মির্জাপুরের মন মাতানো ঘ্রাণ আর অনন্য স্বাদের চায় 1 কাপ চুমুক নিয়ে নেই। হয় না? থ্যাংক ইউ। আপনি পিসি সরকারের একটা বই পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন, তো সেটাই কি আপনার জাদুকর হওয়ার
মূল কারণ ছিল? না না না, আমাদের বাড়িতে একবার একজন বেদেকে ডেকে এনেছিলাম, কারণ আমাদের একটা বড় খাল ছিল, ওইখানে একদল বেদে নৌকায় নৌকায় এসেছে। তো অবাক হয়ে জিজ্ঞেস, আমি তখন অনেক ছোট, আচ্ছা আচ্ছা। আমি জিজ্ঞেস করলাম একজন দোকানদারকে যে এরা কি করে। তো বললেন এটা তো বাদ্যা, মানে বেদে। বাদ্যা মানে কি, কি করে? বলি ম্যাজিক দেখায়, তাবিজ কবজ দেয়, শিঙ্গা দিয়ে সাপের বিষ তোলে, এরকম। তো আমার পরে যেগুলো বলেছে ওটাই আমার কোনো ইন্টারেস্ট হয় নাই। এবং আমার, আপনি দেখেন আমার তো তাবিজ কবজ লাগে না, ওই আংটিও লাগে না, এবং আমি তো ভালোই আছি। অবশ্যই। তো কিন্তু জাদু দেখতে খুব ইচ্ছে হলো। আচ্ছা। তো জাদু সম্পর্কে নানান ওই আমাদের পরন কথা বলে, মানে গল্প যে বলতো সে সময়, তার মধ্যে এই এই ধরনের রূপকথার গল্পে কিন্তু এইসব জিনিস থাকে। তো সেগুলো শুনেছি বড়দের কাছে। তা আমি ওরকম একজনকে ডেকে নিয়ে এলাম আমাদের বাড়িতে। তারপরে তাকে আমাদের বাড়িতে খুব বড় একটা আমলকি গাছ ছিল, তার নিচে তাকে বসিয়ে আমি আমার মার কাছে গিয়ে বললাম যে মা, 100 চাল দিলে উনি ম্যাজিক দেখাবেন। আচ্ছা। তারপরে আমার মা আবার বেশ কাইন্ড হার্টেড ছিলেন, তো উনি বুঝেছি, ঠিক আছে, রাজি হয়ে গেলেন একদম সঙ্গে সঙ্গে সঙ্গে। এইটা আমার মায়ের খুব ছিল। মা এইরকম দেখেছি যে বাড়িতে ভিখিরি এসেছে, আমাদের খাবার টাবার হয়ে গেছে, ভিখিরি এসে খাবার চাইছে। টু মাই অ্যামেজমেন্ট আমি দেখলাম যে মা তার জন্য যে খাবারটা রেখেছিল সেটা তাকে দিয়ে দিয়েছেন। তো আমার মা পারতে সাধ্যে কাউকে না করতেন না। সাধারণ। আপনার মায়ের নামটি জানতে চাই। সরজু, নদীর নাম। হ্যাঁ, অসাধারণ। বাবার সম্পর্কে একটু শুনি। আমার বাবাও আরেক রকমের, মানে নিজের বাবা সম্পর্কে বলতে তো একটু গৌরবই লাগে। আমার বাবা কোনোদিন আমাকে একটা বকা দেয়নি, গায়ে হাত দেওয়া, চড় দেওয়া তো দূরের কথা। একবার দীর্ঘশ্বাস ছেড়ে একটা ছোট্ট কথা বলেছিলেন, ওইটা সারা জীবনের জন্য আমার মাথায় গেঁথে গেছে। কি সেটা? সেটা হচ্ছে কি, আমি তখন ক্লাস 6-এ পড়ি, আমাকে আমাদের সমুদ্রকাঠি গ্রামের স্কুল থেকে পিরোজপুরের গভর্নমেন্ট স্কুল নিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। এখন আমার তো খুব কষ্ট, কারণ আমি ক্লাসের ভালো ফার্স্ট বয়। তো বাবার একটাই ছিল, উনি উপদেশ দিয়ে না, উনি নিজের জীবন আচরণ দিয়ে বুঝিয়ে দিতেন, কোনো ধমক না, বকা না, ওইসব কিছু না। উনি কী করতেন, ধরুন আমি ক্লাস 3-তে, উনি পরীক্ষার আগেই, ফাইনাল পরীক্ষার আগেই নতুন বই নিজ হাতে মলাট দিয়ে, ওনার হাতে লেখা ছিল মুক্তার মতো সুন্দর, আমার নাম লিখে, তারপরে 3-তে তো, হ্যাঁ, 4র্থ শ্রেণী, ক্রমিক নম্বর 1, মানে রোল নম্বর 1। এইটা দেখার পরে আমার আর কোনো উপায় আছে যে আমার 1 না হয়? মানে এটা এর চাইতে ধরে মার দিলেও ভালো ছিল। তারপরে তো জান প্রাণ দিয়ে করতে হতো, এবং আমাকে প্রত্যেক বছর ফার্স্ট হতেই হতো, এই ছিল। আর উনি কেন জানি ভাবলেন যে এই গ্রামের স্কুলের চাইতে পিরোজপুর গভর্নমেন্ট স্কুলে তখন খুব নাম ছিল,
পিরোজপুর গভর্নমেন্ট স্কুলে যদি আমাকে ভর্তি করে দিতে পারেন তাহলে আমার ফিউচারটা বেটার হবে। আমি তো কিছুতেই যাব না মাকে ছেড়ে। মাকে আমি এত ভালোবাসি, আমার মনে হয় সব সন্তানরাই মাকে ভালোবাসে, আজীবনই ভালোবাসে। মাকে আমি এত ভালোবাসি, আমার ভাই বোন, আমার বন্ধুরা, ক্লাসমেটরা, শিক্ষকরা, কারণ আমি সব সাবজেক্টে ফার্স্ট হতাম, যার ফলে শিক্ষকরা আমাকে মাথায় তুলে রাখতেন। তো এত ভালোবাসা, এই ইভেন বাজারের যে দোকানদাররা ছিল তারা পর্যন্ত আমাকে আদর করত। এইসব ফেলে আমি অচেনা কোন পিরোজপুর গভর্নমেন্ট স্কুল থাক না দোতলা, আমার দরকার নেই, আমি এইখান টিনের ঘরের মধ্যে পড়ব। কিন্তু বাবা তো দুবার কথা বলেন না, এটা আমি জানি। অতএব আমি কান্নাকাটি করে লাভ হবে না। ওই সুবোধ বালকের মতো বুক ফেটে যাচ্ছে কান্নায়, কিন্তু বাবার সঙ্গে রওনা করতে হলো এবং ভর্তি করে দিল ক্লাস 6-এ। ওদের তো কাউকেই চিনি না, আমার সাইজের ছেলের সংখ্যাই বেশি, কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা বেশি বয়সে স্কুলে ভর্তি হয় অথবা 2-1 ক্লাসে ফেল মেরে মেরে, মানে তারা রয়ে গেছে। হ্যাঁ, আমাদের চেয়ে তাগড়া এবং বড়। তো ওই তাগড়াই যারা, ওরা লিড করতো, ওদের ক্যাপ্টেনও বানিয়ে দেওয়া হতো যাতে করে ঠান্ডা রাখতে পারে ডান্ডা মেরে। তো যাই হোক, একবার কি হলো, ক্লাসে ছোটবেলার ব্যাপার তো, কী কারণে যেন একজন আরেকজনকে বললো তুই আমার বউ, ছেলেদের স্কুল কিন্তু, হ্যাঁ তুই আমার বউ। তো সে অন্য আরেকজনকে বললো যে তুই আমার বউ। এবার প্রত্যেককে বলছে তুই আমার বউ, যে বলছে তুই আমার বউ সে আবার বলছে তুই আমার বউ। আচ্ছা, মানে একটা অদ্ভুত ব্যাপার, এর আগে এরকম কোনো মজার কাণ্ড আমি দেখিনি। আচ্ছা, তো আমাদের ক্লাসের একটি মেধাবী ছেলে, তাকে যখন আমি বললাম, সে বলে আগে বলেছে সে আমাকে যে তুই আমার বউ। আচ্ছা, আমি কি বলবো, উত্তর তো নাই আমার কাছে। তো ওকে বললাম তুই আমার বউ। আচ্ছা, যেই বলতে না পারি, ও তো খুব চালাক চতুর, বললে যে হ্যাঁ গো আমি তোমার বউ। এই না সবাই মিলে হাসতে শুরু করলো। তারপর বললো আমাকে শাড়ি দাও না, আমার শাড়ি নয়, আমার ব্লাউজ দরকার, আমাকে নেকলেস দাও। মানে সারা ক্লাস আমাকে জ্বালালো। আমার কাছে এর কোনো রিপ্লাই নাই। তারপরে সে স্বীকার করে নিচ্ছে যে সে আমার বউ। এখন স্কুল ছুটি হলে পরে ওর যে পথে ওর বাড়ি যাওয়ার কথা সেই পথে না গিয়ে সে আমি যে পথে আমার বাড়িতে যাব আমার পিছন নিয়েছে, আর সঙ্গে সঙ্গে ক্লাসের আরও কয়েকটা ছেলে আমাদের সমবয়সী এরা পিছন নিয়েছে, তারা মজা দেখছে যে কি করে। তো আমাদের বাড়ির কাছাকাছি যখন এসেছে আমি আর সহ্য করতে পারছিলাম না, গায়ের মধ্যে টকবক করছে। তো বাড়ির কাছে যখন এসেছে তখন ও যখন বললো যে হ্যাঁ গো এই দেখো আমার কানটা একদম ফাঁকা, আমাকে একটু কানের দুল বানিয়ে দাও না, এই বলে সে যখন আমার দিকে কাত হয়ে কানটা আমার দিকে ধরেছে, অমনি আমি কানের ওপরে মেরেছি এক চর। তো যেই মেরেছি চর, আগেই বলেছি ও কিন্তু দুষ্ট ছেলেদের দলের না। আচ্ছা, আচ্ছা, ও ভ্যা করে কান্না শুরু করে দিয়েছে, আর এই কানের উপরে চর লাগেও কিন্তু অনেক জোরে। তো ও ব্যথা পেয়েছে।
তো ইতিমধ্যে দেখলাম যে আমার বাবা চলে এসে বাড়িতে এসে ওই দরজা খুলছে, একটু দূরে, আমাদেরকে দেখেনি তখন। ও ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে বাবার দিকে যাচ্ছে। আমি তাড়াতাড়ি একটা মোটা একটা তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম। এখন কি হবে আমার? কারণ যে বাবা আমাকে এত ট্রাস্ট করেন, এত ভালোবাসেন, তার কাছে আমি কীভাবে মুখ দেখাবো? আমি একজনের কান ফাটিয়ে দিয়েছি, এই অপরাধে আমাকে বাবা কি বললো আমি জানি না। এরপরে বাবা ভেতরে যখন গেলেন, আমি তককে তককে রইলাম। ওকে কি বোঝালো সেসব আর শুনিনি। তো ওরা কান্না টান্না থামিয়ে ওরা চলে গেল। এক সময় সুযোগ বুঝে আমি বাড়িতে ঢুকে পড়লাম। তারপর তখন পিরোজপুরে ইলেকট্রিসিটি যায়নি। আমি তাড়াতাড়ি হেরিকেন জ্বালিয়ে পড়তে বসে গেলাম। বাবার ছিল পড়তে বসলে আর কিছু বলবেন না। এখন কতক্ষণ আমি পড়ব? বাবার সামনে তো যেতেই হবে। তো পড়তে বসলাম। তারপরে এক সময় খেতে বসেছি, বাবা বললেন। তারপরে আমাকে বললেন যে আমি ভেবেছিলাম তুই হবি একটা মৌমাছি, বসবি ফুলে ফুলে, তুই আহরণ করবি মধু, আর তুই হলি একটা মাছি, বসিস নোংরা পচায়। ছি, দ্যাটস অল। আমার মনে হয় যে আমি ওইখানে পড়ে যাব। মানে এইরকম শাস্তি আর কখনো আমি পাইনি বাবার কাছ থেকে। তারপরে আমি বাবাকে আমার বুকের মধ্যে গেঁথে ফেললাম। যা কিছুই করি আমার মনে পড়ে বাবার সেই কথাটা, যার ফলে আমাদের সময় উত্তম কুমার খুব বিখ্যাত নায়ক ছিলেন, এখনো মহানায়ক বলা হয়। উনি খুব সুন্দর করে সিগারেট টানতেন। আমার বন্ধুরা সব সেইটা দেখে দেখে সিগারেট টানা প্র্যাকটিস করে, মানে উত্তম কুমার সাজে। তো এখন আপনি বিশ্বাস করবেন যে আমার এই দুটো ঠোঁট কখনো, ওরা কত সাদাসাদি করেছে, আমি কখনো সিগারেট টাচ করিনি আমার এই দুই ঠোঁট। এবং যখনই কোনো কিছু সামনে আসে, আমার কোষ্ঠী পাথর বাবা, আমি সেইটাই ঘষা দিয়ে আমার বুকটাকে অথবা আমার মেধাটাকে, যে এইটাকে আমার বাবা চাইবেন। যার ফলে আমি জীবনে কখনো একটা লটারির টিকিট কিনিনি। আচ্ছা, আমাদের বড় বড় কনভেনশনগুলো হয় লাস ভেগাসে, ওটা তো জুয়ার আড্ডা। হ্যাঁ, এবং আমি তাস খেলায় অনেক পারদর্শী বলে আমি যদি ওদের সঙ্গে তাস খেলতে যাই, আমার সঙ্গে ওরা পারবে না, আমি জানি, কারণ আমি দেখেছি ওই বড় বড় হোটেল, কিন্তু নিচতলাটা ওই নানা রকম একটা স্লট মেশিনে একটা কোয়ার্টার, মানে শিখি ফেলিনি কোনো দিন। তো এইটা আমার হয়ে গেছে। অর্থাৎ আমার বিচারক সবসময় আমার বুকের মধ্যে থাকে, নিঃসন্দেহে। এবং এই কারণে আমি বাবার চোখে সব দেখি। আপনার বাবার নামটাও একটু প্লিজ বলুন। বিজয়। পুরো নাম? বিজয় আইচ। আচ্ছা, তো সেখান থেকে কি জুয়েলটা ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ। আচ্ছা, নামটা বাবাই রেখেছিলেন? মা রেখেছেন। আচ্ছা আচ্ছা। তো বাবা মার কথা বললেন, আপনার ভাই বোন কতজন এবং আপনি কত নম্বর ছিলেন? আমি পঞ্চম ছিলাম, কিন্তু ভাইদের মধ্যে ছিলাম সেজ, আচ্ছা, তৃতীয় আর কি।
সব মিলে আমরা ছিলাম 9 জন, 3 বোন 6 ভাই। আচ্ছা, আমি এদের মধ্যে পঞ্চম আর ভাইদের মধ্যে তৃতীয়। এখন একটু আপনার জাদু শেখার প্রথম ধাপটি, প্রথম তালিম, সেটা সম্পর্কে জানতে চাইবো। কার কাছে প্রথম জাদু শেখা হলো? আমি তখন নিচের দিকে ক্লাসে পড়ি, 7-10 হবে এরকম। তখন আমাদের পিরোজপুরে সাধনা লায়ন সার্কাস এলো। আচ্ছা, তো লোকজন, আমি কিন্তু ওই বাবা কি ভাববে এই ভেবে আমি সিনেমা দেখতে পর্যন্ত যেতে চাইতাম না। আচ্ছা, বাই চান্স বাবা ভুল জেনে গেলে? বলছে যদি, সেই জন্য সবাই এসে নতুন নতুন সিনেমা আসতো আর তার গল্প করতো, আমি যেতে চাইতাম না। নিজে কন্ট্রোল করা, ওই যে বললাম বাবা কি ভাববে ওই চিন্তায় সবসময় নিজেকে নিজেই কন্ট্রোল করতাম। আচ্ছা। আমার নিজের বাবা নিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন সাধারণ লায়ন সার্কাস এসে আমি খুব বিনয়ের সঙ্গে বললাম যে সার্কাসে শুনেছি খুব ভালো ম্যাজিক দেখায়, আমি ছোটবেলাতে ম্যাজিক দেখে আমার খুব ভালো লেগেছিল, ওটা যেতে পারি? বলে হ্যাঁ, এটা তো ভালো, মানুষ অনুশীলন করলে কি পারে সার্কাসে সেটাও তুই দেখবি। বাহ, বাবা খুব এ করে, এবং ওই সবচেয়ে দামি যে সিট, সেইটার যে টিকিট করে দিয়েছে? টাকা, হ্যাঁ সেই টিকিট না, টাকাটা দিয়েছিল। দিয়েছিল, এবং আমি যদি কিছু খাইটাই মানে চীনাবাদাম চানাচুর, এই জন্য আবার এক্সট্রাও দিলেন। যাও গেলাম, সত্যি অসাধারণ ম্যাজিক দেখে আমি অবাক হয়ে গেলাম। কি ম্যাজিকটা ছিল মনে আছে সেটা? অনেক আছে, কিন্তু একটা ম্যাজিক ভালো, অনেক ভালো লাগার পরেও আমি আর সেটাকে ভালো বলতে পারিনি। কারণ হচ্ছে ভদ্রলোকের নাম আব্দুর রশিদ, তার কৃতিত্ব অসাধারণ। সার্কাসের রিংয়ের মধ্যে দর্শকদের মধ্যে ওই যারা ওই পার্টিতে বসে, মানে কম দামের টিকিটে যারা বসে, তারা তো ওই পার্টিতে বসে, পার্টির হোগলা ছিল তখন, হোগলায় বসত। তো একজনকে ডেকে নিল, হ্যাঁ দর্শক থেকে, সে ওই রিংয়ের মধ্যে ঢুকলো, দড়ি দিয়ে গোল করে রিং করা। তো ঢুকলো, ঢুকে তারপরে তার নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে টান দেয় আর টাকা বার হয়। আচ্ছা, কয়েন, বড় টাকা। তখন ইয়ে ছিল ওই রূপোর টাকা। তো বার করছে আর তাকে ধরতে দিচ্ছে ট্রের উপরে, গুনে গুনে 1, 2, ওই এক একটা বার করে, আর অনেকগুলো বার করেছে, এবং লোক তো খুব খুশি। তারপরে কয়টা দিলাম, তো গুনে যেন ধরা গেল যে 25টা দিয়েছে। আচ্ছা, তো আচ্ছা তাহলে আমাকে টাকাগুলো ফেরত দাও। উনি একটা কৌটো আনলেন, তো ফেলছেন, হ্যাঁ 1, 2, এই করে করে 25টা আর নাই। কত ছিল? হ্যাঁ 12-13টা ছিল, আর বাকিগুলা তোমাকে বিশ্বাস করে আমি দিলাম এতগুলো টাকা, আর তুমি মেরে দিলে। আমি তখন পর্যন্ত হাসির সঙ্গে ছিলাম যে উনি তো মজাটা করবেনই, শেষটা দেখি। তারপরে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও। তো কী আর করবো, প্রথমেই তাকে চোর বানানো হলো। আমার একটু খটকা লেগেছে যে এটা কেমন হলো, এটা সলভ না করে তাকে বেরিয়ে যেতে বলছেন।
এরপরে সে যখন যাচ্ছে, লুঙ্গির একটু উঁচু করে একটা পা রিংয়ের বাইরে, মানে ওই যে পাটির উপরে, আর একটা পা রিংয়ের মধ্যে, উনি লুঙ্গিটা টেনে ধরেছেন। লুঙ্গিটা টেনে ধরে দুই পায়ের মাঝখানে কৌটারে ধরলেন, আর টপ 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 করে অনেকগুলো টাকা পড়ল। মানুষ হাসতে হাসতে পাগল হয়ে গেল। আর আমি, হাসি দূরের কথা, আমি ওই মানুষটার জায়গায় নিজেকে বসালাম। আমি যদি যেতাম তাহলে আমাকে এইভাবে করে অপমানিত করা হতো। আমি এইটা আর নিতে পারিনি। আচ্ছা। যার ফলে আপনি দেখবেন যে স্টেজে যখন কেউ আসে আমাকে অ্যাসিস্ট করার জন্য, আমি নানানভাবে তাকে সম্মানিত করি, এবং বিদায়ের সময় আমি গোলাপ দিই। যদি বড় কিছু থাকে, বড় কোনো আইটেমের থাকে, তখন তাকে অনেক কিছু গিফট দিই। আর বাচ্চার হলে চকলেট বা বিস্কিটের প্যাকেট এটসেট্রা, বাচ্চারা যেটা পছন্দ করে এইটা দিই। তো ওই দিন ওইটা দেখে আমার আর ওনার প্রতি শ্রদ্ধা সেই রকম রইল না। তার কৃতিত্বকে আমি এখনো অ্যাপ্রিসিয়েট করি, কারণ উনি যথেষ্ট অনুশীলন করেছেন, সেটার মূল্য আমাকে দিতেই হবে। ওনার ম্যাজিক দেখে আমার ভালো লেগেছিল, সেটাকেও আমি স্বীকার করব। উনি যে বড় ম্যাজিশিয়ান ছিলেন তাতেও কোনো সন্দেহ নেই, কিন্তু ওই কাজ আমি করব না, বেদেদের মতো করব না, কারণ তাদের এত দুস্থ অবস্থা, কাপড় চোপড়গুলো ময়লা, ওই দেখেও ম্যাজিশিয়ান হওয়ার কথা চিন্তা করিনি। আব্দুর রশিদ সাহেবের ম্যাজিক দেখেও ম্যাজিশিয়ান হওয়ার কথা চিন্তা করিনি, কারণ এইভাবে করে মানুষকে অপমান করা এটা আমি করব না। যাই হোক, তারপরে অনেক দিনের পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ারও পরে, একবার পাকিস্তানের হকি টিম বাংলাদেশ হকি টিমকে 17 গোলে হারিয়ে দিল। আমি তখন একটা হাই স্কুলের হেডমাস্টার। আমি স্কুলের হেডমাস্টার, শিক্ষক, প্রথম তো শিক্ষক, তারপরে ম্যানেজিং কমিটি আমাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, এবং 1 বছরের মাথায় আমাকে হেডমাস্টার করে দিল। কারণ হচ্ছে আমি ফাঁকি দিয়ে শিক্ষকতা করতে চাই না। আমি গ্রামে, আমি তো ঢাকায় বেসড, জি জি, কিন্তু সেখানে কোন স্কুল? আমি গিয়েছিলাম এই জন্য যে স্বাধীনতা, আমি তো যুদ্ধ করেছি। হ্যাঁ, আমরা সেই কথাই আসবো পরে। যে দেশের জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, সেই দেশটাকে যদি আমি গড়ে তুলতে না পারি, তাহলে তো সব এই 30 লক্ষ মানুষ মারা গেছেন, সব হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে। অতএব যদি জাগাতে হয় তাহলে শিক্ষার আলো, নিঃসন্দেহে। হ্যাঁ, কোথায়? একদম রুট লেভেল থেকে। অবশ্যই। ওই ঢাকার নামি দামি স্কুলে করলে হবে না। আপনি যে স্কুলের হেডমাস্টার ছিলেন সেটির নাম জানতে চাইছিলাম। সমুদ্র কাঠি হাই স্কুল। আচ্ছা। তো তারপরে যখন পাকিস্তানি হকি টিম ঢাকা এলো, হ্যাঁ, তখন আমি মনে মনে চিন্তা করলাম, শিক্ষক আমার চেয়ে অনেক ভালো ভালো শিক্ষক আসবেন। যদিও আমি তখন চারিদিকে আমার নাম ছড়িয়ে পড়েছে। এই ডিডিপি অফিসে গেলে পরে আমি আলাদা পেতাম, রেসপেক্ট পেতাম। পুরো অফিস, বোর্ড অফিসে গেলে পর্যন্ত আমি আলাদা পেতাম। আমি কিন্তু যারা যেতেন তারা সমস্ত সিনিয়র লোক, আর আমি একটা ইয়াং ছেলে। তো আমি গেলে পরে সবাই আমার কাছে সবার আগে করে দিতেন। এবং আশেপাশের স্কুলের অবস্থা খারাপ হয়ে গেল, তাদের স্কুল ফাঁকা হয়ে যেতে শুরু করলো, আর আমার স্কুল বসার জায়গা দিতে পারতাম না, এইরকম ভরে যেতে শুরু। সেখানে আপনার জাদু সবার মধ্যে ছড়িয়ে পড়লো। ওই জাদু না,
পড়ানোর যে জাদু বা হ্যাঁ, কারণ আমি ছাত্ররা যা পড়তো তার চাইতে 10 গুণ বেশি পড়াশোনা করে যেতাম, এবং সেইটা এমনভাবে পড়াতাম যেন এটা এন্টারটেনিং ওয়েতে হয়, গল্প করে করে, মজা দিয়ে দিয়ে, হাসিয়ে হাসিয়ে, ছবি এঁকে, আমি কিন্তু ছবিও আঁকতাম। হ্যাঁ হ্যাঁ, তো সেটাও আছে। সেইগুলো করে করে আমার চেষ্টা থাকতো যে ছেলেরা এবং মেয়েরাও, ওটা কো এডুকেশন ছিল, ছেলেরা মেয়েরা আনন্দের সঙ্গে ক্লাসটা করবে। এবং ক্লাস আমি করতাম কি, সবাই তো ঘন্টা না পড়া পর্যন্ত ক্লাস থেকে বার হতো না, না, আমি 5 মিনিট ওদেরকে রিল্যাক্স করতে দিতাম। 5 থেকে 7 মিনিট আগে আমি ক্লাস থেকে সবাইকে খুশি করে টরে আমি বেরিয়ে চলে যেতাম। আচ্ছা, তো এইভাবে করে শিক্ষকতার নেশায় আমাকে, যখন স্টুডেন্টরা রেসপেক্ট করে, ম্যানেজিং কমিটি আমাকে জোর করে, আই ওয়াজ দি ইয়াংগেস্ট টিচার, 1 বছরের মাথায় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, দেন হেডমাস্টার তৈরি করে দিল। আমার তখনও হেডমাস্টার হতে গেলে পরে যে ডিগ্রিতে লাগে, সেই ডিগ্রিটা তখন হয় নাই। তারা বলছেন না, আপনি পরে গিয়ে করে আসবেন, আচ্ছা, আপনাকে আমরা ছাড়ব না। কিন্তু এর মধ্যে ওই 17 গোল খাওয়ার ব্যাপারে আমার হলো যে শিক্ষক অনেক আসবেন। আচ্ছা, আমি তখন রেডিওতে বাঁশি বাজাই, ও দেখো আমি ক্লাসিক্যাল বাঁশি বাজাই, অনেক বড় বড় বাঁশি বাদক আসবেন। কিন্তু আমাদের ঐতিহ্য, ম্যাজিকের প্রাচীন ঐতিহ্য আমাদের, আপনি জাহাঙ্গীরের যদি আত্মজীবনে পড়েন, আপনি দেখবেন তার মধ্যে চ্যাপ্টার আছে। যাও, তো ওদেরকে আবার একটা দিতে হবে। ওরা তো 93,000 নিয়ে আত্মসমর্পণ করেছিল, হ্যাঁ হ্যাঁ, আর কি অত্যাচারটা যে করেছে, মানে মা বোনদের উপরে, বাড়িঘর পুড়ে, মানে অবশ্যই এর কল্পনা করা যাবে না কি অমানুষ ওগুলো ছিল। তারা 93,000 একসঙ্গে, তাও আবার কি ক্যান্টনমেন্ট না, কিন্তু ওপেন রেসকোর্স ছিল, এখন যেটা সরোয়ার্দী উদ্যান, ওটা ছিল রেসকোর্স তখন। জি জি জি, হ্যাঁ, ওইখানে সারেন্ডার করেছে ওরা। তো যাই হোক, তো আমি ভাবলাম আমাদের যেখানে শক্তি, সেইটা নিয়ে যদি আমি নামি তাহলে আমি পারবো। কারণ আমি পরিশ্রমে কখনো পিছপা হই না। সে যাই হোক, একদম লিটারেলি আমি আমার মাথার ঘাম পায়ে ফেলাই। যখন ম্যাজিক প্র্যাকটিস করি, আমাকে দেখে আমার অ্যাসিস্ট্যান্টরা ভয় পেয়ে যায় যে এই বোধহয় আমি ফ্লোরে পড়ে যাব। আচ্ছা, কিন্তু যে পর্যন্ত না পারফেকশনের কাছাকাছি যাবো, সে পর্যন্ত আমি থামি না। সেটা 1 দিন হোক, 2 দিন হোক, 2 মাস হোক, 2 বছর হোক, আমি ওইটা পারফেকশন নিয়ে তবে আমি ছাড়বো। এটা আমার ক্যারেক্টার। একদম সোজা কথা, যে আমি যেটা ধরবো, যেমন প্রত্যেকটার এক্সেলেন্সে যেতে হবে। আমার বাঁশির এক্সেলেন্সে এসছে, আমার টিচিংয়ের এক্সেলেন্সে এসছে। আমি আতরবাজি বানিয়েছি, সেই আতরবাজি এখনও হয় না। এই জাপান খুব এগিয়েছে, কিন্তু আমি যে আতশবাজি আবিষ্কার করেছি সেই আবিষ্কার ওরা এখনো করেনি, কিন্তু ওটা আমি ছেড়ে দিয়েছি একটা বিশেষ কারণে। আতশবাজি বানানোটা কিভাবে শিখলেন? ওই তো ওখানে সবকিছু সায়েন্টিফিক যা কিছু সবকিছু করা যায় এ দিয়ে গবেষণা করে 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 করে। আপনি আরসন ওয়েলস আপনাকে ফিল্ম মেকিং এর উপরেও পড়তে বলেছিলেন। ও হ্যাঁ, সেটাও একটু জানতে চাইবো। ফিল্ম মেকিং এ না গিয়ে আপনি কিন্তু বেছে নিয়েছেন জাদু শিল্পকে। হ্যাঁ, না, অরসন ওয়েলস হিমসেলফ ওয়াজ এ ম্যাজিশিয়ান। জি জি জি। এবং বস্টনে সোসাইটি অফ আমেরিকান ম্যাজিশিয়ানস আমাকে ইনভাইট করলো। আমি ততদিনে বাইরের পত্রপত্রিকাতেও আমার নাম ছাপা হতে হয়। কি, যদি আলো জ্বলে তাহলে কিন্তু
চারিপাশে আলোকিত হয়ে উঠবে। হ্যাঁ, তো আবার বিদেশি পত্রিকাতেও আমার নাম উঠে এলো। এটা কোন সালের কথা? এটা হচ্ছে আর্সেল বলস যখন 80 সালে আমি ইনভাইটেশনটা পেলাম। আচ্ছা, এবং আমার অফ দ্য অডিটোরিয়ামে আমাদের শো চলছিল, সেইখানে কামাল ওয়াহিদ নামে এক ভদ্রলোক, আমাদের সিনিয়র, ফেরদৌস ওয়াহিদের আপন ভাই, আচ্ছা, বড় ভাই, আচ্ছা, সবার বড়, ফেরদৌস ওয়াহিদ গান জি জি গান জি, করে। সিঙ্গারা, জি। উনি একটা ক্যামেরায় আমার শোয়ের ভিডিও রেকর্ড করে নিয়ে গেলেন এবং উনি এতই উল্লসিত হলেন, উনি ভাবলেন যে এইটা নিয়ে যদি আমি আমেরিকান ম্যাজিশিয়ানদের, উনি থাকতেন তখন বস্টনে, ও তো উনি দেখালেন, পরে ওরা দেখে জানি এই ম্যাজিক তো ডিলারদের দোকানে পাওয়া যায় না, এটা টোটালি আলাদা। উনি আবার ওই আমি বাংলায় যে কথাগুলো বলেছি জি। সেগুলো আবার ইংলিশে আরে এ তো স্টোরি বলে, মানে ম্যাজিকে স্টোরি বলে, তারপরে স্টোরি, আরে এ তো পজিটিভ মেসেজ থ্রো করে। ওরা বলে যে যে করে হোক একে আনতে হবে, কারণ আগামী বছর ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা হবে সেটা বস্টনে হবে। তাহলে আমার কাজটা আমি করে দিয়েছি, এবার আপনারা তাকে আনার ব্যবস্থা করেন। যাই হোক, শেষ পর্যন্ত ওদের চিঠি এলো, অপূর্ব সুন্দর, এর আগে অত সুন্দর খাম আমি দেখিনি। তো খাম ছিটতেও এর আগে আমি পানি দিয়ে আলতো করে খুলে, আহারে কাগজটার কি চেহারা, তার কাগজটা বার করলাম, কি সুন্দর ঝকঝকে। আমাদের তখন তো টাইপরাইটার সেই কোনা ভাঙ্গা এইসব ছিল, আমাদের কর্ণফুলীর কাগজ এত মানে ওদের তুলনায় অনেক নিম্নমানের, আর এটা একেবারে ঝকঝক করে, এবং সেটা কি আবার ওই কাগজের উপরে আবার কিন্তু এমবোস করা কাগজ, মানে দেখেই ভালো লাগে। তো এবার পড়তে পড়তে দেখেছি তারা আমাকে ইনভাইট করেছে এবং এই কথা বলেছে যে তুমি যেহেতু, তোমার ম্যাজিক যেহেতু সবার চাইতে আলাদা, তোমাকে 4 দিনের কনফারেন্সের সর্বশেষ দিনের সর্বশেষ শো হিসেবে আমরা সিলেক্ট করেছি। এখন এইটা তো আমাকে একেবারে এমন উচ্ছ্বসিত করেছে, কিন্তু আমি তো দুবার ঘর পোড়া গরু, আমি সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, কারণ হচ্ছে 71 একবার গেছে, 77 একবার গেছে, তারপর আবার একটু একটু করে বিটিভিতে ম্যাজিক করে পরিচিতি পেয়েছি। তারপরে ছুটির ঘন্টা নামে একটা ছবিতে ওই আমার ম্যাজিক তখন বাংলাদেশ, পুরো বাংলাদেশ জেনে গেছে আমি কি ধরনের ম্যাজিক করি। তো ওর মধ্যে একটা ম্যাজিক ছিল যে আমার হ্যান্ডকাপ দিয়ে তারপর একটা বস্তার মধ্যে দিয়ে বেঁধে তারপর একটা সিন্ধুকে, বড় সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দড়ি দিয়ে মানে যত রকম ভাবে আটকানো যায় আটকে তারপরে দিলে পরে তার উপরে একটা কভার ধরে দুজন সঙ্গে সঙ্গে, আচ্ছা রাখে একটা ঘন্টা রাখে ওই ইয়েটার উপরে, সিন্ধুকটার উপর, যেই একটা কভার ফেলে সঙ্গে সঙ্গে ঘন্টাটা বাজতে শুরু করে। এখন তো সবাই অবাক হয়ে যায়, গুঞ্জন শুরু হয়ে যায় দর্শকের মধ্যে। ওই কভারটার সামনে আবার একটা চেরা, এবার ওইখানে কিছু নড়াচড়া টের পাওয়া যায়। তারপরে দেখা গেল যে হাত বেরিয়ে এসছে ওই চেরার মধ্যে থেকে, অর্থাৎ আমার হাত ওই 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 ঘন্টাটা বাজাচ্ছে। আবার গিয়ে খাটাস করে ঘন্টাটা পড়ে গেল, ওরা সঙ্গে সঙ্গে সিন্ধুকের কভারটা সরিয়ে নিল। দেখা গেল যে ঘন্টাটা কাত হয়ে পড়ে আছে, এর আগে খাড়া ছিল, কাত হয়ে পড়ে আছে, আমি নেই।
এরপরে তো ওই আর দর্শক কমপক্ষে 4 থেকে 8 জন দর্শক আমি ডেকে নিতাম, মানে ডিপেন্ড করে যে ওই অডিয়েন্সের মধ্যে কত উল্লসিত লোক থাকে তার উপরে। তো ওই রকম অফ দ্য অডিটোরিয়ামের শো দেখতে এসেছিলেন সত্য সাহা, আজিজুর রহমান। আচ্ছা, তারা আমাকে অফার দিলেন যে আমাদের এইরকম একটা কাহিনী, একটি ছেলে আটকা পড়েছে বাথরুমে এবং অবশেষে মারা যায়। এটা কাহিনী 36 ঘন্টা। জি জি জি। তো ওইটা বলি, এটা শেষ করি। তারপরে আবার যখন পর্দাটা দেয় তখন আমি আবার এরকম ঘন্টা বাজাতে বাজাতে আমি নিজে বেরিয়ে আসি। পর্দাটা খোলে বাক্স এরকম। হ্যাঁ। আবার যখন পর্দাটা দেয় আমি ঘন্টা বাজাতে 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 চুপ করে ফেলে দেন। হ্যাঁ, ওইটা যে পড়ে গেল পর্দার সঙ্গে সঙ্গে আমি আর সেখানে নেই। এরপরে ওই বাক্স দড়ি খুলো, তারপরে তালা খুলো, তারপরে ওখান থেকে দেখা গেল দর্শক যে বেঁধে দিয়েছিল সেই বস্তার মধ্যে আমি, দর্শকের বাঁধনও ঠিক আছে, এবং খুলে আমি ওর মধ্যে থেকে হাসতে হাসতে পারছি। এবং ওই যাওয়ার সময় আমি আবার দর্শকের হ্যাঙ্কারচিপ কবজিতে বেঁধে নিয়ে যাই। আচ্ছা। দেখা গেল সেই হ্যাঙ্কারচিপটা আমার কবজিতে বাঁধা, মানে খুবই একটা রোমাঞ্চকর ম্যাজিক। তো যাই হোক, ওই ছুটির ঘন্টার কথা ছুটির বলছিলেন। ঘন্টাতে এসে ওরা এটা রেকর্ড করলেন। আচ্ছা। রেকর্ড করে ওরা স্ক্রিপ্ট বদলে ফেললেন। ও, স্ক্রিপ্ট বদলে আমাকে জুয়েলাইজ নামি আমাকে ওখানে একটা মেজর রোল দেওয়া হলো। দিয়ে টিয়ে তারপরে একদিন আমার সঙ্গে দেখা করতে আমার বাড়িতে এলো। আচ্ছা। এখন আমি তো ছবি করব না, এই হচ্ছে আমার আমি ম্যাজিক করব। কারণ ম্যাজিক করে আমি দেশের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো। কারণ আমার ওই ম্যাজিকের যে মেসেজ থাকে না, আমি বাংলাদেশকে নানানভাবে আমি তুলে ধরি। সিনেমায় যদি যাই আর যদি আবার ওইটার নেশা পড়ে যায়, কারণ আমি যেটাই যাই না কেন ওটার একটা এক্সেলেন্স। অবশ্যই। কারণ এই আধা কাজটা কাজ আমি একদম পারি না। জি। হাত দেবো তো শক্ত করেই দেবো। তো এখন দেখি স্ক্রিপ্টের মধ্যে জুয়েলাইজ এবং ম্যাজিশিয়ান, আচ্ছা। এবং ওই ম্যাজিকটা সেখানে ইনক্লুড করবে। ওই যে ছেলেটি বাথরুমে আটকা পড়েছে সে ওইটা দেখবে এবং শেষে ওই ভাববে যে আহারে আমার সঙ্গে এসে ওর মধ্যে আছে, যাই হোক জি, জি। সে ম্যাজিক শিখতে চেয়েছিল। তো আমি ওই তার বাড়ির ঠিকানা আমাকে দিয়ে গিয়েছিল, বিজনেস কার্ড। তো আমি সেটা করেছি, যাব, কথা দিয়েছিলাম। আমি বাড়িতে গিয়ে শুনি যে খোকন বাড়িতে আর ফেরেনি, কোথায় কেউ জানে না। তো এই ছবিটায় আমি দেখি যে আরে এটা তো আমি আমার রোলেই কাস্ট করছি ম্যাজিশিয়ান, এবং আমার এই ম্যাজিকটাই, এবং এইটা তাদের দরকার। কারণ খোকন ওইখানে বসে যখন না খেতে পেয়ে, পানি নেই, ধীরে ধীরে মরে যাচ্ছে, তখন সে স্বপ্ন দেখছে, কল্পনায় জি জি। দেখছি যে আরে আমি যদি জাদুটা শিখে নিতে পারতাম, আমি কেন দেরি করলাম, তার আসার জন্য অপেক্ষা করলাম কেন, আমি তো তার কাছে চলে যেতে পারতাম, তাহলে তো আমি আজকে এখান থেকে বেরিয়ে আসতে পারতাম। তো এর মধ্যে নানান মজার কিছু হলো, এই বেলুন নিয়ে মজা, এবং দেখা গেল যে ওকে আমি বার করে এনেছি। আমি ম্যাজিশিয়ান, তো জি জি। আমি জেনে গেছি যে খোকন এটা তার কল্পনা ছিল। তার কল্পনা। আমি ওকে বার করে এনেছি, কি মজা, বেলুন, সেই বেলুনটা আবার ওর সঙ্গে মজা করে, বেলুনটা শূন্যে ভাসে, এসে ওর সঙ্গে
মাথায় একটা টোকা মেরে আবার ও যখন ধরতে যায় বেলুনটা চলে যায়। সাই করে চলে যায় এরকম। তো তারপরে ওকে নিয়ে চলে আসি, তখন শিশু পার্ক প্রথম, এবং ওখানে একটা গান আছে, জি, আমাদের দেশটা দেশটা স্বপ্নপুরী। হ্যাঁ, তো ওখানে ওকে নিয়ে গান নিয়ে যায় এবং ইয়েতে যাও ওই সিনেমার পরে কাণ্ড ঘটে গেল। ছবিটি কিন্তু মানুষ খুব নিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমাদের সবারই মনে গেঁথে আছে। হ্যাঁ। আপনি সিনেমার কথা বলছেন, তো একটু জানতে ইচ্ছে করছিল, সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের সাথেও আপনার একটা সম্পর্ক তৈরি হয়েছিল, তো সেটা হ্যাঁ। একটু বলবেন? ওইটা ওই অর্সন ওয়েলসের পরে। আচ্ছা আচ্ছা। ওই আমার ওই শো বস্টনে শেষ পর্যন্ত যাওয়া হলো, হ্যাঁ হ্যাঁ। এবং ওই শো একেবারে ফ্রম দ্য বিটেন ট্রাক, একদম টোটালি ওদের যা জানা জি। তার থেকে একদমই আলাদা। হ্যাঁ হ্যাঁ। যার ফলে ওরা সাংঘাতিকভাবে ইমপ্রেসড হয়ে গেছে। তো শোয়ের পরে অনেক লাইট, তো সে সময় কিন্তু এত এই ঠান্ডা লাইট ছিল না, তখন অনেক লাইট মানে অনেক গরম। তো আমি গিয়েই উইংসের ওপাশে মুখে পানি দিয়ে ওই তলে দিয়ে মুছতে লাগলাম। এর মধ্যে একটা ছোট একটা ছেলে, সে এসে আমাকে নাম ধরে রাখছে, জুয়েল জুয়েল। ওরা জুয়েলকে ব্রিটিশের উচ্চারণ হচ্ছে জুয়েল, জুয়েলারি, আর ওরা হলো জুয়েল। রাইট। হ্যাঁ, জুয়েল। তো দেখি একটা বাচ্চা আমাকে নাম ধরে ডাকছে। তো আমার কালচারে তো এটা নাই, আমার খুব ভালো লাগেনি এতটুকু, একটা বাচ্চা আমাকে নাম ধরে ডাকবে কেন? জুয়েল, একটু জোরের সঙ্গে, অর্সন ইজ ওয়েটিং ফর ইউ। ও আচ্ছা। And who the hell Orson is? আমার জন্য ওয়েট করতে দিতাম। আমি এ তো ফ্রেশ হয়ে আসবো, জামাটা চেঞ্জ করে আসবো। ও ছেলে আরো, জুয়েল, অর্সন ইজ ওয়েটিং তাগিদ ফর ইউ। দিচ্ছিল যাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমি বুঝলাম যে যেতেই হবে এখন তার, দেখা হ্যাঁ, করতে। তার কাছে খুব ইম্পর্টেন্ট। ও ওই ছেলেটাকেও আমি হতাশ করতে চাইনি। আমি ওর পিছে পিছে নিয়ে গেলেন? গেলাম। নিয়ে গিয়ে দেখি যে ওই দর্শক সারিতে সামনের দিকে একটা ভিড় করে লোক, জড়ো হয়ে আছে। হ্যাঁ, জড়ো হয়ে আছে, কার কথা শুনছে। যেই আমি গেলাম, তারা দুভাগ সরে হয়ে, গেল? হ্যাঁ, সরে গেল, কিন্তু বেশ Discipline ভদ্রতার ভাবে। সঙ্গে, ভদ্রতার সঙ্গে। কারণ ওই যে ভদ্রলোক বসা, উনি একাই বসা ছিল, আচ্ছা। তার পাশের সিটটা ফাঁকা। উনি আমার হাতটা ধরে উঠে দাঁড়িয়ে আমার হাতটা ধরে, প্লিজ, হাতটা দিয়ে বসলাম। তারপর বলে আমার পিঠে হাত দিয়ে, মাই বয়, ইউ অ্যামেজড মি। ও তারপরে বললো যে ম্যাজিক যে এরকম হতে পারে আমার ধারণাই ছিল না। তুমি ম্যাজিকের মাধ্যমে অবাক তো করোই, তুমি গল্প বলো, এবং তার মধ্যে থেকে তুমি তোমার দেশকে রিপ্রেজেন্ট করো, এবং সাকসেসফুলি। তুমি একের মধ্যে 3 করে দাও। তো আমিও তো ম্যাজিক করি, আমি একটু বেশি খুশি হয়েছি। এই কথা যখন বলতে শুরু করলো, তার ভয়েস শুনে আমি কুপোকাত হয়ে পড়লাম। কারণ হচ্ছে, এ তো সেই সিটিজেন কেইনের অর্সন ওয়েলস, মানে পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন ডিরেক্টর, সর্বকালের শ্রেষ্ঠ 10 জন ডিরেক্টরের একজন হচ্ছেন অর্সন ওয়েলস। ওই ভয়েস শুনেই তারপরে আমি তার দিকে তাকিয়ে দেখেছি, আরে সেই ফেসটা তো আমি সিটিজেন কেইন দেখেছি। হ্যাঁ, এবং যারা যারা মিডিয়া নিয়ে পড়াশোনা করছেন, আমার মনে হয় এই মুভিটা না দেখলে শিক্ষা অপূর্ণ রয়ে যাবে। এবং উনি প্রথম প্রমাণ করলেন যে সিনেমার একটা নিজস্ব ভাষা থাকবে, এবং
সেই তারাই কিন্তু এইভাবে সিনেমা ছিল বিগার স্কেল অফ স্টেজ ড্রামা, কিন্তু উনি এটাকে সিটিজেন কেনের মাধ্যমে নতুন ল্যাঙ্গুয়েজ দিলেন। সত্যি। তো তিনি আপনাকে কখন বললেন যে ফিল্মে পড়াশোনা করতে? উনি বললেন যে তুমি একটা কাজ করবে, অর্সনেজ বললে করবো না, মানে সে যদি বলে যে অত বড় একটা মানুষকে কাঁধে নিতে হবে, আমি তো কাঁধে নেব। আমি বললাম ইয়েস, আইল ডু ইট। ও, তারপর আপনি কমপ্লিট করেছেন তো তার মানে? হ্যাঁ, তারপরে উনি কি করলেন, উনি গোটা কয়েক ওই বিজনেস কার্ড আচ্ছা আচ্ছা। বার করলেন, বার করে নাম লিখলেন, ফোন নাম্বার লিখলেন, আরেকটা কার্ডের পিছনে ওই কয়েকটা ছোট ছোট সেন্টেন্স লিখে হ্যাঁ। নিচে লিখে দিলেন অর্সন। আচ্ছা। এখন অর্সন তো ওই কার্ডের উপরেই লেখা আছে, আবার ওরা স্বাক্ষর সিগনেচারও দিলেন। আছে। তো বলে যে আমি ফোন করে দেবো, আজকেই ফোন করবো, আচ্ছা এবং আমার এক্সপিরিয়েন্সটা আমি বলবো, তুমি হলিউড ফিল্ম স্কুলে চলে যাও। আচ্ছা। এখন আমি তো, আমার টাকা পয়সা এমনি টান, তারপরে আবার ওখান থেকে যেতে হলিউড, মানে হলিউড তো হলো ক্যালিফোর্নিয়া, আর বস্টন তো ইস্ট কোস্ট, জি। মানে বিশাল ব্যাপার। যাই হোক, এনিহাউ আই হ্যাড টু ওবে, আই হ্যাড টু কিপ মাই প্রমিস। আপনি গিয়েছিলেন হলিউডে? গিয়েছিলাম, আমি একটা শর্ট কোর্স করেওছি। জি জি। কত দিনের ছিল সেটি? এটা ছিল 3 মাসের। 3 মাসের। তো তো হয় কি, যারা করে তাদের যাদের ক্রিয়েটিভিটি আছে তারা কিন্তু ওই 3 মাসে অনেক কিছু বুঝে যায়। হ্যাঁ, মানে সিনেমার মাধ্যমে কি করে স্টোরি টেলিং হবে, তারপরে ওই তারা যে লেকচার দিত এগুলো প্রত্যেকটা ভিডিও টেপ করা হতো। তখন ভিডিও টেপের বক্স ছিল এরকম বড় বড়, এই ফিতা। জি জি জি। তো ওই ভিডিও টেপগুলো দিয়ে দিল। তো আমি তো, অর্সনেজ বলছে এবার আর কথা নেই, আমি ওই 71-এর দিনগুলি আমাদের জাহানারা ইমামের, হ্যাঁ, ওইটা নিয়ে বসলাম, যে এইটা নিয়ে ওটা আমাকে নাড়িয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। আমি নিজে ছবি করেছি তো, হ্যাঁ। আর জাহানারা আমাকে বলতেন যে তোকে, তার আমার মধ্যে মা ছেলের সম্পর্ক হয়ে গেল। উনি আমাকে তুই বলতেন, আর আমি ওনাকে তুমি বলতাম, এবং সে বলতো যে তোর মধ্যে রুমির ক্যারেক্টারিস্টিকসগুলো পাই, তোর চেহারার মধ্যে, তোর হাঁটা চলার মধ্যে রুমিকে আমি খুঁজে পাই। তো এই ভালোবাসা প্লাস ওনার ওই যে বইটা 71-এর দিনগুলি পড়ে দেখি যে আরে এটা তো একটা ছবি দিয়ে করা যাবে না। আমি চিন্তা করলাম আমি ট্রিলজি বানাবো, বুঝেছি, 3 পর্বে 3টা ছবি বানাবো। আমি স্ক্রিপ্ট করলাম, সেটা দেখিয়েছিলেন সত্যজিৎ রায়কে? আচ্ছা। তো ওখানে গৌরকিশোর ঘোষ ছিলেন আনন্দবাজার পত্রিকার সিনিয়র সাংবাদিক, সত্যজিতের বন্ধু। আচ্ছা। তো ওই গৌরকিশোর ঘোষ আমার কথাবার্তা শুনেই উনি বুঝেছেন যে এই ছোকরাটা ফালতু না। আচ্ছা আচ্ছা। সঙ্গে সঙ্গে উনি ফোন করলেন, এবং ওই পাশ থেকে সত্যজিৎ রায় ধরেছেন। আচ্ছা, কি বললেন শুনে? তারপরে উনি কি বলেছেন তো স্পষ্ট তো বোঝা যায় না, কিন্তু একটা ভারী কণ্ঠস্বর, এবং এটা যে সত্যজিৎ রায়ের কণ্ঠ সেটা বোঝা গেল। হ্যাঁ, বোঝা গেল। আর ওনারা কিন্তু একজন আর তুমি করে কথা বলছে। তারপরে ফোনটা ছেড়ে উনি সত্যজিৎ রায়ের
ও আচ্ছা, ডেট নিয়ে নিলেন, হ্যাঁ হ্যাঁ, তো অ্যাড্রেস লিখে দিলেন, কবে দেখা হ্যাঁ করবেন? কবে পাণ্ডুলিপি নিয়ে এই তারিখে এই সময় তুমি থাকবে ওখানে। আমাকে আর কে খুঁজে পায়, সত্যজিৎ দেখা করবো মানে কি, মানে সত্যজিৎ রায়ের, আমি সত্যজিৎ রায়ের ভক্ত হয়ে বসে আছি সত্যজিৎ রায়ের ছবি দেখার আগে, কারণ সুকুমার রায়ের এই যে কবিতা, হ্যাঁ, ওই কবিতা পড়লে পরে আর ভক্ত না হয়ে উপায় আছে? তারপরে ওনার যখন প্রথম ছবিটা বের হলো, ওই ছবি দেখে তো আমি দেখেছি আরে এ তো আর এক অর্সন ওয়েলস, একদম। হ্যাঁ। তো যাই হোক, তারপরে আমি ওনার কাছে গেলাম, একজন নিপাট ভদ্রলোক, গম গম করে কথা বলেন, এতখানি উঁচু, এবং উনি আমাকে বসতে বলে, আমি তো উনি দাঁড়িয়ে আছেন আমি বলবো না, আরে বসো না। এখন আমি বুঝলাম যে আমাকে বসিয়ে তারপর উনি বলবেন, এত That's the gentleman. হ্যাঁ আউট অ্যান্ড জেন্টলম্যান। তারপরে আমি বসলাম, তো বললো যে দেখি তোমার স্ক্রিপ্ট। তো আমি করেছি কি, আমি আগেই জানতাম যে সত্যজিৎ রায় ওই স্ক্রিপ্টের ওপরে ওই Notes, ছবি, হ্যাঁ, ছবি ছবি এঁকে এঁকে দিতেন। এঁকে এঁকে। জি জি জি। হ্যাঁ, তো এইটা ওই ফিল্ম স্কুলেও আমাদেরকে শিখিয়েছে যে ক্যামেরা যিনি চালাবেন তার জন্য তার বোঝার জন্য যদি স্ক্রিপ্টে বাম পাশে স্পেস রাখা যায় তাহলে তার জন্য অনেক সুবিধা হবে, ছবি কোয়ালিটি বেটার হবে। তো আমি ওই রকম জায়গা রেখে আমি ওনার কাছে, ওখানে কিন্তু আমি কিছু আঁকি, সত্যজিতের কাছে আমি একে নিয়ে যাব, সত্যজিৎ কত বড় আর্টিস্ট না। তো আর এরপরে উনি উল্টে দেখে বললেন যে আরে তুমি তো দারুণ ব্যাপার করেছো, এটা কি তোমার প্রথম ছবি? আমি বললাম প্রথম ছবি কি? আমি কোনো ছবি করিনি, আমি একটা ছবিতে জাস্ট রোল করেছি, কিন্তু তখন আমি ছবি বানাবো চিন্তাই করিনি। যদিও ওই ছবিটা হওয়ার পরে আমার কাছে তিনটে ছবির অফার এসেছিল, আই রিফিউজ, আচ্ছা আচ্ছা, কারণ আমি ম্যাজিক সেরে যাব না। কিন্তু এই 81 সালে এই ঘটনা ঘটার পরে অর্সন ওয়েলস যখন এটা বললেন তখন আমি অনেক সিরিয়াসলি। তারপরে সত্যজিৎ রায় স্ক্রিপ্টটা পড়ে কি বললেন? তারপরে উনি বললেন যে এটা রেখে দাও, উনি কয়েকটা দিন সময় আচ্ছা, পরে আমার দেখা করতে বললেন। তো গেলাম, তো উনি দেখি যে একে থরলি পড়েছেন, এবং কোনো কোনো জায়গায় কেটে দিয়েছেন, কোনো কোনো জায়গায় স্টার বসেছেন, ডাবল স্টার, ট্রিপল স্টার, এবং বাম পাশে আবার লিখে দিয়েছেন ওই যে স্পেসগুলো লিখেছেন না, ওইখানে লিখে লাল কালি দিয়ে। আচ্ছা আচ্ছা, সেই স্ক্রিপ্টটা কি আছে এখন আপনার কাছে? আছে। আচ্ছা, সেটা খুঁজে পেতে হবে, অনেক মূল্যবান একটি, মূল্যবান, মহামূল্যবান, মহামূল্যবান। সেই সময় তো ক্যামেরাও ছিল আমার কাছে, কেননা যে এগুলো। তবে অর্সন ওয়েলসের সঙ্গে ছবিটা আছে, অর্সন ওয়েলসের সঙ্গে আছে। তারপরে কারণ ওইটা তো ফর্মাল জায়গা ছিল, ওরাই ছবি তুলেছে। আচ্ছা আচ্ছা। তারপরে বেন কিংসলের সঙ্গে আছে, তারপরে সঙ্গে ওই যে রোমান হলিডে ভদ্রমহিলা, আন্ড্রে হপবার্ন, এই ভদ্রমহিলার সঙ্গে এক ধরনের প্রেমের সম্পর্ক হয়েছিল। হ্যাঁ, মা এবং সন্তানের যেমন প্রেম হয় না, হ্যাঁ ওই রকম। বাহ। উনি এসেছিলেন ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে। আচ্ছা। তো পুরোটা সময় উনি আমার হাত ধরে ধরে হাঁটলেন। তারপরে যখন ডিনারের টাইম হলো উনি ওনার পাশে আমাকে বসালেন। তো আমেরিকানে করে কি, স্টেক খাবে ওরা, কিন্তু ব্রিটিশে এক টুকরো কেটে মুখে দিয়ে আবার আরেকটা, ওরা পুরোটা কেটে নেয়। উনি টুকরো টুকরো করে
কেটে তারপরে নাইফটা রেখে দিয়ে বাম হাত দিয়ে Fork দিয়ে ফর্কটা খাচ্ছে। ইউজ করে দিচ্ছে, আর আমার হাতটা ধরে আছেন। বাম হাত। তো মানে আর এইটাই মানে এই সুখ বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তারপরে সত্যজিৎ রায়ের কথা সত্যজিৎ বলছিলেন যে রায়- 1 সপ্তাহ পরে সত্যি- গিয়েছিলেন। আমি গেলাম, গিয়ে দেখে আমি অবাক হয়ে যে এত সিরিয়াসলি নেবেন, এটা আমি বুঝিনি। মানে অনেক খেটেছেন, অনেক জায়গায় ওনার সাজেশন লিখে দিলেন, মানে যাতে আমার জিনিসটা ভালো হয়। তো উনি বললেন যে বাবা তুমি পারবে। বাহ। তারপরে আমি চলে এলাম। এরপরের দিন আমি এই গৌরকৃষ্ণ ঘোষকে থ্যাংক ইউ বলার জন্য গেলাম। হ্যাঁ, তো উনি বললেন যে তোমার মতো ছেলে পেলে তো উনি করবেন এরকম। মানে আমার আহ্লাদে আমি গদগদ, মানে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। কারণ গৌরকৃষ্ণ ঘোষ না হলে আমি সত্যজিৎ রায়ের সাথে দেখা না হতো ওর না। কাছে যাওয়ার সাহসই করতাম না আমি। আচ্ছা। তো তারপরে আমার মনে হলো যে সত্যজিৎ রায়ের বাবা ছিলেন গৌরীপুরে, ময়মনসিংহে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু উনি তো অ্যাকচুয়ালি কলকাতায় বড় হয়েছেন। ঋত্বিক ঘটক তো বাংলা কথা বলেন, এবং ওনার ছবির মধ্যে ওই মানুষের দুর্দিনের কথা, মূলত গরিব মানুষ নিয়ে ওনার জি জি। কাজ, তো সবাই হ্যাঁ, জানে। ঋত্বিক ঘটকের সঙ্গে দেখা করার জন্য আমি তো তীর্থের কাকের মতো অপেক্ষা। হ্যাঁ গৌরকৃষ্ণ ঘোষের দিকে তাকিয়ে আছি। উনি বললেই তো সত্যজিৎ রায় যখন এ করেছে ঋত্বিক ঘটক তো করবেনই। তো আর বাঙাল কথা, আমি তো গিয়ে বাঙাল কথাই শুরু করে দেবো। আমার মহা আনন্দ। কিন্তু গৌরকৃষ্ণ ঘোষের সঙ্গে ঋত্বিক ঘটকের অত নেই, পরিচয় ছিল না। পরিচয় ছিল কিন্তু ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠতা ছিল না যে বলে দেবে আর নিয়ে নেবে, ওরকম ছিল না। উনি ওই সিনেমার ওপরে যারা লেখে সেই সাংবাদিকদেরকে কল করলেন। আচ্ছা। মানে এই আনন্দবাজার তো অনেক বড় পত্রিকা, তো এলো। তার মধ্যে একজন এর খুব ঘনিষ্ঠ, ঋত্বিক ঘটকের, আচ্ছা। ইয়াং জার্নালিস্ট, এবং সে আমাকেও কেন জানি পছন্দ করলেন। তো উনি বললেন যে কোনো ঘটনা কালকেই হবে। তো আমি বলতে তো হয়ে গেল। আমি তাহলে কোথায় আমরা দেখা করব? উনি বললেন যে এসপ্ল্যানেড আসতে পারবেন? আমার এসপ্ল্যানেড তো যেতে পারবো, কিন্তু জায়গাটা তো অনেক বড়, মানে ওই যে চৌরঙ্গি যেটা, তার চেয়ে এটা ভালো হয় না যে আমি এইখানে আনন্দবাজারে দেখা করি, আপনি আমাকে নিয়ে যান, তাহলে এক্সাক্ট জায়গায় আমিও, উনি আমাকে খুঁজে না পাক এরকম অবস্থায় যেতে চাচ্ছি না। কারণ ঋত্বিক ঘটক আমি খুব রেসপেক্ট করি। হ্যাঁ হ্যাঁ। তো উনি বললেন যে দুপুরের দিকে এইখানে উনি আসেন। আচ্ছা। ঋত্বিক ঘটক আসেন, আপনি দেখবেন, আপনি তো ছবি দেখেছি নিশ্চয়ই চিনতে পারবেন। আমি ঠিক চিনতে পারবো না। তো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি পারবো, আমি তো পারবই। তো এর মধ্যে তার সঙ্গে ভাব, সেটা আমি পরে ওই কিরে বললে একটা আদরের চাপড় মারলো। যাই হোক, তো ঋত্বিক ঘটক আসছেন, আমি তো ঋত্বিক ঘটককে দেখি না, আর সে বলছে আসেন তাড়াতাড়ি আসেন। এখন আমি ঋত্বিক ঘটক কোথাও দেখতে পাচ্ছি না। তো দেখি এক লোক এই খাটো একটা, মানে হাঁটুর নিচে পড়ে একটা না সস্তা একটা ধুতি, সস্তা একটা ধুতি
পরা আর গায়ে একটা ফতুয়ার মতো। তো সে এই খোঁচা খোঁচা দাড়ি চুল টুল চিরুনি দেওয়া না, এসে ওকে দেখ কিরে বলে পিঠের উপরে একটা মারলো, ওটাই তার আদর। বুঝেছে। হ্যাঁ। তো বলে আপনার সঙ্গে একটু কথা বলতে যাচ্ছেন উনি, সময় দেওয়া যাবে? তুমি যে আমার সঙ্গে কথা বলতে চাও, তুমি আমাকে ভাত খাওয়াইতে পারবা? উনি আমাকে মানে আমার নামটাও জিজ্ঞেস করেননি, প্রথমে হচ্ছে তুমি কথা সে বলবে তুমি আমার ভাত খাওয়াইতে পারবা। আমি বললাম আপনাকে পোলাও খাওয়াতে পারবো। আমি বললাম না না ওইসব আমি খাই না। উনি বললেন ভাত খাওয়াইলে হবে। তো আমি তো পারলে আমি গ্র্যান্ড হোটেলে খাওয়াই। তো ভাত খাইতে বলে চলো তাহলে আমার সঙ্গে। তো উনি যাচ্ছেন আর আমরা দুজন তার পিছে পিছে যাচ্ছি। আচ্ছা। গিয়ে এই গলিতে ঢুকে একটা ছোট্ট একটা ভাতের হোটেল বলি না আমরা, ওই ভাতের হোটেলের ওপরে এক ফ্যান চলে, খটর 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 করে, একেবারেই খুব সস্তা একটা ভাতের হোটেল। তো খেলেনও খুব কম, মানে ভাত খেলেন একটু ডাল, একটু লাবড়া, হয়তো একটু কোনো একটা মাছের ঝোল, শিং মাছের ঝোল টোল হবে এরকম কিছু খেলেন। আর আমি খাবো কি? আমার তো আমি অবাক হচ্ছি, এই তুমি খাও না কেন? এই এটা পছন্দ না, এই মাংস দাও। তো না 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 মাংস খাবো না। তো যাই হোক, আর সে অভ্যস্ত, অন্য জার্নালিস্ট, সে ওনার এই আচরণে অভ্যস্ত। আচ্ছা আচ্ছা। খাওয়াটার পরে উনি বললেন যে হ্যাঁ কও তোমার কথা কও। উনি ওই বাংলা ভাষায়। বললাম আমি তো সিনেমা বানাইতে চাই, আমার কাছে ছিল একটা স্যামসোনাইট বিস্কুট। ও বাবা স্যামসোনাইট, আমি তো স্যামসোনাইট, আমার টিনের সুটকেস, মানে রসিক মানুষ তো। তো আমি বার করার জন্য, স্ক্রিপ্ট বার করার জন্য, হ্যাঁ লাগবে না, ওটা লাগবে না, তুমি আমার কথা আগে শোনো, তারপরে ভাবো, তারপরে কালকে আবার আচ্ছা আমার ভাত খাওয়াবো। কি বললেন তিনি? তিনি বললেন যে এই কলকাতা শহরে মানুষ খেয়াল গান শোনার জন্যে বা সেতার শোনার জন্য টিকিট করে আসে, এবং সেই টিকিট শোয়ের 2-3 দিন আগে সোল্ড আউট হয়ে যায়। আর আমি যে ছবি বানাই, এই ছবি চলবে কি চলবে না আমি নিজেও জানি না। কোনোটা একটু চলে, আবার কোনোটা 1 সপ্তাহ না চলে হল থেকে নামিয়ে ফেলে। কারণ ওর তো একটা ব্যবসা, আমি তো ব্যবসা করার জন্য ছবি বানাই না। হ্যাঁ, আমার সবচেয়ে পচা ছবিটা কিন্তু ভালো ব্যবসা করেছে। আমি দেখলাম আপনি কোনটার কথা বলছেন? ওই যে মেঘে ঢাকা তারা, ওইটা নাকি পচা ছবি। আরে বাপরে বাপ, কি অসাধারণ ছবি, মেঘে ঢাকা তারা। তা বললো যে দেখো তুমি বানাবা, তুমি তো আমার কাছে খালি খালি আছো নাই, তুমি কিছু বলতে চাও বলেই তো, এই ল্যাঙ্গুয়েজে না, উনি একদম ওনার ভাষায়। হ্যাঁ, সেই জন্যই তো তুমি আমার কাছে আসছো, তার মানে তোমার মাথার মধ্যে ঢুকছে ভালোভাবেই, বুঝতে পারছি, তাহলে তুমি আমার কাছে আসতে না। কালকে তুমি আমাকে ভাত খাওয়াবে কি না খাওয়াবা, এইটা তুমি আজকে দিনের মধ্যে এবং রাতের মধ্যে ডিসিশন করবা। আচ্ছা, তারপর আপনি কি ডিসিশন তুমি হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমার এই কথা শোনার পরেও তোমার জেদ ধরে রাখতে চাও, তাহলে তুমি কালকে আবার ভাত খাইতে আসতে পারো। আর যদি মনে করো যে তুমি করবা না, তাহলে
আমাকে ভাত খেতে আসার দরকার নেই। এখন এই কথা শুনে না আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু হলো, পাগলের মতো লাগছে। সত্যজিৎ রায় বললেন যে ভালোই হবে। উনি বললেন যে তুমি পাওনাদারের খোঁচা সইতে পারো? টাকা যে লগ্নি করে এটা কিন্তু তার ব্যবসা। যদি তোমার ছবি তারে ব্যবসা দিতে না পারে, তাইলে যে খোঁচাটা দেবে সেটা কিন্তু ভয়ঙ্কর। নিঃসন্দেহে। যদি সেই খোঁচা সহ্য করার শক্তি থাকে তোমার, তাইলে তুমি যাও, আর তা নাইলে যাইও না। আমার কথাটা মনে রেখো। আজকে এই পর্যন্ত শেষ। ব্যাস ওইটা রওনা করলেন। আমি না হা করে ওনার বেশ হাঁটছি আর ভাবছি। ওই জার্নালিস্ট ভদ্রলোক বুঝতে পারছে, উনি আমার হাত ধরে ইজি ইজি ইজি। তারপরে উনি ওনার মতো চলে গেলেন, আর এই ভদ্রলোক বললেন যে এবার আপনি আপনার মতো করে চলে যান, আমি আমার মতো করে চলে যাই। মানে আমি যেখানে যাওয়ার সেখানে যাবো, আর সে চলে যাবে ইয়েতে আনন্দবাজারে। হ্যাঁ, এখন আমি যেতে যেতেই আমি অস্থির হয়ে গেলাম। এর আগে জাহানারী মা একটা কথা বলেছিলেন যে দেখ, আমার ক্যান্সার হয়ে গেছে, আমি তো আর বেশি দিন বাঁচবো না, তুই জান প্রাণ দিয়ে ছবি তৈরি করবি, আর আমি এক একটা ক্যারেক্টার দেখব, তা চুল্লুরে তুই যে ক্যারেক্টার দিয়ে আমি সেটার সঙ্গে চুল্লুটা মিশাইতে পারবো না। সেই ঢাকা শহর তো নেই, এই এফডিসিতে তুই সেই ঢাকা শহর বানাইতেও পারবি না। তুই রুমিকে যাকে দিয়ে রুমির ভূমিকায় অভিনয় করাবি, অথবা এই কতগুলো আজাদ নামে একটি ছেলে ছিল, মানে মুক্তিযোদ্ধা, যে মারা গেছে। তো আগে এও রুমি কিন্তু ফেরেনি, ইউ নো দ্যাট। তো যাই হোক, তো এরপরে ছবি দেখার পরে আমার কেমন লাগলো তুই জানতে চাইবি। জি। এবং আমি যখন বলবো যে আমার মন মতো হয় নাই, তুই তো খুব ব্যথা পাবি, আমি চলে যাই, তারপর তুই ছবি বানা। এটা কিন্তু আগে বলেছেন, জি, মানে এই সত্যজিৎ রায় দেখা হওয়ার আগে। আগে, কারণ জি, জি। তাকে তো আমি স্ক্রিপ্ট দেখাতে নিয়ে গেছিলাম, উনি রেখে পড়ে টড়ে বললেন স্ক্রিপ্ট ঠিক আছে, কিন্তু সেই সময়কার ঢাকা তুই বানাবি কেমন করে, সেই সময়কার রুমির সঙ্গে বা এই অনেকগুলো ক্যারেক্টারের কথা জি, জি। উনি বললেন, যে এইগুলো দেখে তো আমার মনে হয় এ তো সে না। তুই মহা আগ্রহ নিয়ে যখন এসে বলবি যে কেমন লেগেছে তোমার, আমি যখন বলবো যে আমার মন মতো হয়নি, তুই যাই বানাস, আমার উত্তরটা হবে আমার মন মতো হয়নি। বুঝতে পেরেছি। তখন তোর কেমন লাগবে? তার চেয়ে আমাকে যেতে দে, আমি যাওয়ার পরে বানাবো। এটাই আমাকে অনেকখানি ধাঁধায় ফেলে দিয়েছিল, এবং আমি ডিসিশন নিয়েছি, ঠিক আছে বানাবো, ডিসিশন নিয়েছি আমি উনি মারা যাওয়ার পরে বানাবো। তারপরে ঋত্বিক ঘটকের ওখান থেকে ফিরে এসে আমি ছটপট করছি, রাত্রে ঘুমাতে পারছি না, এই বেরিয়ে করছি। আমি আসলে বাকিতে একটা চীনাবাদাম মানে ওই আমি ফুটবল খেলা হতো, পাশে দাঁড়িয়ে দেখতাম যে অন্য ছেলেরা এই আয় চীনাবাদাম 2-3টা ভেঙে খেয়েটে, তারপর আচ্ছা ঠিক আছে 2.5 তলা দে, 2.5 তলা মানে 100 টাকার অর্ধেক। তো আমি এটা করতে পারতাম না। আমি আগে দাম পরিশোধ করব, জিনিসটা আমার হবে,
দেন আই উইল ব্রেক এ পিনাট, নট বিফোর দ্যাট। জি। আমি এখনো 1 পয়সা ঋণ করতে পারি না, না খেয়ে থাকবো, বুঝেছি। কিন্তু সেই রাতে আর ঘুম হলো না বলছিলেন। রাতের ঘুম হলো না, এবং শেষ রাতের দিকে ডিসিশন নিল না। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনার গল্পর মধ্য দিয়ে আপনাকে হয়তো আপনার সেই পুরনো স্মৃতিগুলোতে আমরা ফিরিয়ে নিয়ে গিয়েছিলাম, এবং যেটা বলছিলেন একটার সাথে আরেকটা গল্প, একজন মানুষের সাথে আরেকটা মানুষের যোগসূত্র চলেই আসছে। ন্যাচারালি। আমাদের সময় শেষ হয়ে যাওয়ায় আজকে বিদায় হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আপনাকে ধন্যবাদ, কারণ আপনি এমন সমস্ত জায়গায় নাড়া দিয়েছেন যে আমার কথা বলতেই আমার আনন্দ লাগছিল। তো এটা কম কথা না, মানে আপনি মানুষ চেনেন এবং এই মানুষটাকে কোথায় নাড়া দিলে পরে সে চন্মনি উঠবে সেটা জানেন। সেটা এত দক্ষতার সঙ্গে আপনি করেছেন। আই ফিল প্রাউড অফ ইউ, রিয়েলি। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং যারা ক্যামেরায় ছিলেন না, ক্যামেরার ওপাশে তো অনেকে কাজ করেছেন, তাই না? সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শকের কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আমাদের প্রিয় জাদু শিল্পী। তিনি জাদুকর সেটা তো আমরা সবাই জানি, কিন্তু তিনি যে কথারও জাদুকর তারই প্রমাণ পেলাম। তার এই দীর্ঘ জীবনের কিছু কিছু গল্প আমরা আজকে শুনতে পেরেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর এই পর্বটি আপনারা দেখতে পারবেন একুশে টেলিভিশনের পর্দায়, সেই সাথে কাহিনী স্টুডিওজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ইস্পাহানি মির্জাপুর চায়ের মন মাতানো ঘ্রাণে আপনাদের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক প্রাণবন্ত, এই কামনা রইল।